ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল বাংলা মাধ্যমে পড়াশোনা। আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে বৃত্তের পরিধি এবং ক্ষেত্রফল। তো আমরা কি করব আজকে, একটা বৃত্ত আমরা জানি যে একটা কেন্দ্রের চারিদিকে যে সমদূরত্ব বিশিষ্ট সরলরেখা আমরা আঁকতে পারি, বা সমদূরত্ব বিশিষ্ট যে যে জ্যামিতিক ক্ষেত্র আমরা অঙ্কন করতে পারি, তাকে বলা হচ্ছে তোমার বৃত্ত। এখন দেখো, কেন্দ্র থেকে এই দূরত্বটাকে বলা হচ্ছে ব্যাসার্ধ বা রেডিয়াস। কোন একটা বৃত্তের ব্যাসার্ধ যদি স্মলার হয় তাহলে তার ব্যাসের দৈর্ঘ্য হবে ব্যাস। এই পুরো দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে ব্যাস। ব্যাস মানে হচ্ছে গিয়ে কোন একটা বৃত্তের মধ্যে আঁকা সব থেকে বড় সরল রেখা, সব থেকে বড় যে রেখাংশ একটি বৃত্তের মধ্যে আঁকা যেতে পারে সেটি হচ্ছে ব্যাস, বা সব থেকে বড় জ্যা বলা হয় সাধারণত ব্যাসকে। ব্যাসের দৈর্ঘ্য বা ডায়ামিটারের যে লেন্থটা হয় সেটা হচ্ছে 2r। এখন বৃত্তের পরিধি বলতে কোনটা বুঝি? বৃত্তের পরিধি মানে একটা বৃত্তের উপর কোন একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করে ঠিক তার আগের অবস্থানে আসতে যে দূরত্ব অতিক্রম করতে হবে তাকে বলা হচ্ছে বৃত্তের পরিধি। সাধারণ অর্থে আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেটা আমরা পরিসীমা বলে বুঝি, সেখানে এখানে পরিধি হিসেবে ধরা হয়েছে, পরিধি বলা হয়। পরিধি কথার অর্থ হচ্ছে সার্কামফারেন্স। তাহলে এই সার্কামফারেন্সটা হচ্ছে 2πr। পাই এর মানেটা কি? পাই মানে হচ্ছে গিয়ে 22/7। পাই ইকুয়ালস টু 22/7। এই পাই এর সঙ্গে আমরা ক্লাস 10 এ ত্রিকোণমিতি অধ্যায়ে আমরা বেশ কিছু আলোচনা শিখব। তো আপাতত তোমরা মনে রাখো যে পাই এর ভ্যালু হচ্ছে 22/7। দেন আসছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল মানে এই বৃত্তটা কতটা অঞ্চল অকুপাই করে আছে, মানে কতটা অঞ্চল ও ঘিরে রয়েছে, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। সেই অংশটা কতটা জায়গা জুড়ে রয়েছে সেটাকে মেজার করার জন্য আমাদের রয়েছে বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলটাকে লেখা হয় πr² দিয়ে। আমরা বৃত্তের সম্পর্কে যে আলোচনা করলাম, এখানে একটা জিনিস আমাদের বুঝে নিতে হবে যে পরিধি কখন বের করতে হয় আর ক্ষেত্রফল কখন বের করতে হয়। কোন একটা পার্টিকুলার প্রবলেমে ধরো আমাদের দিয়েছে কোন একটি বৃত্তাকার মাঠ আছে, যে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধটা বলে দিয়েছে r। এখন এই বৃত্তাকার মাঠের একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে সেই বৃত্তাকার মাঠের পুরো এক পাক ঘুরে আসতে মোট কত পথ অতিক্রম করবে? এই মাঠের এক প্রান্ত থেকে শুরু করে ঠিক আবার আগের বিন্দুতে ফিরে আসতে যে দূরত্ব অতিক্রম করে, এটা জানতে গেলে মাঠের ভিতরে কোথায় গরু আছে, কোথায় ঘাস আছে, কোথায় কতটা মাটি আছে, কোথায় জল আছে, কোথায় গর্ত আছে, এগুলো জানার আমাদের দরকারই নেই। শুধু দরকার যে মাঠের এক প্রান্ত থেকে শুরু করে আবার ঠিক ওই প্রান্তে ফিরে আসতে কতটা দূরত্ব অতিক্রম করতে হবে। সেক্ষেত্রে আমরা সবসময় বের করি পরিধি। পরিধি আমরা বের করি কিভাবে? 2πr, 2 × 22/7 × r করে। এখন যদি বলা হয় যে কি গরুকে মাঠে বেঁধে দেওয়া হয়েছে, গরুকে সাধারণত মাঠে যখন বেঁধে দেওয়া হয় তখন ধরো এইখানে একটা খুঁটিতে গরু বাঁধা রয়েছে, এইখানে দড়ি রয়েছে, তাহলে গরু ম্যাক্সিমাম এতটা লেন্থ পর্যন্ত যেতে পারবে। এত লেন্থ পর্যন্ত গরু ঘাস খেতে পারবে। গরু ভেতরের সমস্ত ঘাসও খাবে এবং ম্যাক্সিমাম এই লেন্থ পর্যন্ত বা এই বৃত্ত পর্যন্ত যত রিজিয়নটা আছে এই পুরো অঞ্চলের ঘাসও খেতে পারবে, এর বাইরের ঘাসও খেতে পারবে না। তাহলে গরুটা কি হবে? যত অঞ্চলের ঘাস খেতে পারবে সেই অঞ্চলটা ক্ষেত্রফল আমাদের বের করতে হয়। মানে যখন বলতে হয় যে যখন আমাদের প্রশ্ন করবে যে একটি বৃত্তাকার মাঠের মধ্যে একটি গরুকে বেঁধে দেওয়া রয়েছে, বৃত্তাকার মাঠ বা এমনি কোনো মাঠও হতে পারে, গরুকে একটি r ব্যাসার্ধ বিশিষ্ট দড়ির মাধ্যমে বেঁধে দেওয়া হয়েছে। এখন এই গরু কতটা অঞ্চলের ঘাস খেতে পারবে, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল বার করতে হয়। কারণ গরু মাঠের এইটুকু অংশের মধ্যে সমস্ত জায়গার ঘাসও খেতে পারে, তার বাইরের ঘাসও খেতে পারবে না, তাহলে সেক্ষেত্রে আমরা ক্ষেত্রফল বার করি। কোন একটা দেওয়ালের রং করার সময় আমরা দেখবে ক্ষেত্রফল বার করেছি, কিন্তু দেওয়ালের চারিদিকে যখন কোনো রেলিং বা বর্ডার দেওয়া হয় তখন সেক্ষেত্রে বা কোনো একটা আয়তকার বলো, যে কোনো ক্ষেত্র, আয়তকার বৃত্তাকার যে কোনো ক্ষেত্রেই বলো, তাকে যখন রেলিং দেওয়া হয় সেক্ষেত্রে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা যেমন পরিসীমা বার করেছি, তেমনি বৃত্তের ক্ষেত্রে আমাদের বের করতে হয় পরিধি। এরপরে আমরা চলে আসবো অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত বেসিক্যালি কি? অর্ধবৃত্ত মানে একটা বৃত্তের ঠিক অর্ধেক। তুমি ধরো একটা বিন্দু থেকে স্টার্ট করেছো, একটা মাঠ আছে, একটা বৃত্তাকার মাঠই রয়েছে ধরো, তো এই মাঠের এক বিন্দু থেকে
ঠিক উল্টো দিকে থাকা একটা বিন্দুতে তুমি যাচ্ছ একটা অর্ধবৃত্তাকার পথে, যে অর্ধবৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে স্মল আর। ক্লিয়ার? এবার ব্যাসার্ধ স্মল আর, তার মানে হচ্ছে এটা কেন্দ্র, তাহলে কেন্দ্র থেকে এই বিন্দুটা দূরত্ব আর, এই বিন্দুটা দূরত্ব আর। ক্লিয়ার? এখন তুমি এই মাঠে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে অর্ধবৃত্তাকার পথে গেলে, তাহলে তোমাকে কতটা পথ অতিক্রম করতে হচ্ছে? তুমি দেখো একটা টোটাল বৃত্ত অতিক্রম করতে তোমাকে অতিক্রম করতে হতো 2πr পথ। 2πr এই ডিসটেন্সটা তোমায় অতিক্রম করতে হতো। সেখানে তুমি যখন এক বিন্দু থেকে ঠিক বৃত্তের অর্ধেক অতিক্রম করছো, তখন তোমাকে কতটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে? ঠিক 2πr এর অর্ধেক ডিসটেন্স, তার মানে অনলি πr। πr ডিসটেন্স তুমি যাচ্ছ, তখন কিন্তু তুমি সম্পূর্ণ অর্ধবৃত্ত কমপ্লিট করনি, তুমি জাস্ট একটা অর্ধবৃত্তাকার রেখা বরাবর গিয়েছো। তাহলে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে অর্ধবৃত্তাকার রেখা বরাবর গেলে তার যে দৈর্ঘ্যটা হয় সেটা হচ্ছে πr। এবার দেখো, তুমি ধরো এই বিন্দু থেকে এই বিন্দুতে গেলে, আর বাকি যে পথ মানে এরপরে তুমি কি করলে, এখান থেকে সরাসরি আবার এই বিন্দুতে ব্যাস বরাবর ফিরে এলে, তখন একটা কমপ্লিট অর্ধক্ষেত্র তৈরি হলো, মানে একটা সম্পূর্ণ অর্ধবৃত্তাকার ক্ষেত্র একটা তৈরি হয়েছে। তাহলে এখানে যে অর্ধবৃত্তের আমরা পরিধি পাবো সেটা হচ্ছে πr প্লাস 2r। ক্লিয়ার? πr প্লাস 2r। 2r কেন? 2r এই কারণেই, এই r আর r মানে ব্যাসার্ধ দুটো যোগ করলে আমরা একটা ব্যাস পাচ্ছি, তার লেন্থ কত? 2r। তাহলে আমি প্রথমে এক বিন্দু থেকে অপর বিন্দুতে গেলাম অর্ধবৃত্তাকার পথ ধরে, তার জন্য আমাকে কতটা দূরত্ব অতিক্রম করতে হলো? πr দূরত্ব। এরপর এই বিন্দু থেকে ঠিক আগের অবস্থানে আমি ব্যাস বরাবর ফিরে এলাম, তখন আমাকে কতটা দূরত্ব অতিক্রম করতে হচ্ছে? 2r দূরত্ব। তাহলে সেক্ষেত্রে আমাদের সম্পূর্ণ অর্ধবৃত্তের পরিধি জানতে হবে, তাহলে সেটা কত হবে? πr প্লাস 2r। এখন যদি কোনো একটা অর্ধবৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা পুরো সম্পূর্ণ বৃত্তের, একটা গোটা বৃত্তের যে ক্ষেত্রফল সেটা ছিল πr স্কয়ার। এখন বৃত্তের এই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা কি দাঁড়াবে? অর্ধবৃত্তের যে ক্ষেত্রফলটা আমরা পাবো, সেই অর্ধবৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে πr স্কয়ার বাই 2, মানে একটি বৃত্তের ক্ষেত্রফলের ঠিক অর্ধেক ক্ষেত্রফল আমার অতিক্রম করতে হবে। চলো এবার আমরা কঠিন কিছু অঙ্ক দেখাই, কারণ সহজ অঙ্কগুলো তোমরা সহজেই বের করতে পারবে। তো আমি একটু কঠিন আলোচনায় করি, তার আগে কিছু ছোট ছোট প্রবলেম আমি করিয়ে যাচ্ছি। ধরো কি হয়, সাধারণত কোন একটা মেশিন, এই বৃত্তের ফর্মুলাগুলো যদি আমরা জানতে পারি, তাহলে বেশ কিছু আমরা আমাদের ব্যবহারিক কাজে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবো। ধরো সাধারণ অর্থে কি হয়, যে ধরো একটা মেশিন চালাতে হয়, একটা বড় মেশিনকে ঘোরাতে হবে। এখন এই বড় মেশিনকে ঘোরাতে গেলে তার জন্য আমাদের অনেকটা শক্তি প্রয়োজন, তুলনায় একটা ছোট মোটরকে ঘোরানো অনেক সহজ, কারণ মোটরটা অনেক ছোট হয় সাইজ। এবার সাধারণত এই মোটরের সঙ্গে মেশিনকে একটা বেল্ট দিয়ে লাগানো থাকে, একটা বেল্ট দিয়ে মোটরের সাথে লাগানো। একটা বড় প্রবলেম শিখলে দেখবে ছোট ছোট প্রবলেমগুলো আমরা সহজেই জেনে নিতে পারি। তো এখন কি হচ্ছে, এই মোটরের ব্যাসার্ধ ধরো বলে দিয়েছে স্মল আর, মোটরের ব্যাসার্ধ বলে দিয়েছে স্মল আর মেশিনের চাকার যে ব্যাসার্ধ সেটা বলে দিয়েছে ক্যাপিটাল আর। আমি ধরে নিচ্ছি স্মল আর ইকুয়ালস টু 7 সেন্টিমিটার আর ক্যাপিটাল আরটা বলে দিয়েছে 28 সেন্টিমিটার। তাহলে 7 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি মোটরের চাকার সাথে বেল্টের সাহায্যে একটি মেশিনের চাকা যুক্ত আছে, যার ব্যাসার্ধ 28 সেন্টিমিটার। এখন কি হয়, ব্যাপারটা হচ্ছে বেল্টটা কিন্তু এক্সপ্যান্ড করে না। আমরা সাইকেলের চাকার ক্ষেত্রেও দেখেছি, সাইকেলের চাকার ক্ষেত্রে এরকম কিছু প্যাটার্ন থাকে, যেখানে ছোট একটা চাকার একদম পিছনের চাকা দেখবে ছোট একটা রিং থাকে, ছোট একটা বৃত্তাকার রিং থাকে, তার সাথে একটা বড় রিং ওর সাথে লাগানো হয় চেনের মাধ্যমে। চেনটা কিন্তু এক্সপ্যান্ড করে না। এখন দেখো ব্যাপারটা, পিছনের চাকাটা আমরা যখন পেডাল করি, তখন পিছনের চাকাটা ফাস্ট করে সেই চাকাটা সামনে যে বড় রিংটাকে সেটাকে ঘোরায়, তার ফলে আমাদের সাইকেল বা প্যাডেলের সাথে সাথে এগিয়ে যায়। ক্লিয়ার? এখন ব্যাপারটা কি হয়, এখন ধরো এর রেডিয়াস আছে স্মল আর, এটা 7 সেন্টিমিটার 28 সেন্টিমিটার। এখন দেখো, আমি যদি এই বড় রিংটাকে ঘোরাতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে এই মোটরের চাকাটাকে ঘোরাতে হবে বারবার করে। ধরো বলা হয়েছে এইভাবে যে মোটরের চাকা যখন 63 বার পাক
পাক খাবে মানে নিজের চারিদিকেও পাক খাবে, ঘুরবে, পাক খাবে, তখন মেশিনের চাকা কত পাক সম্পূর্ণ করবে, পাক সম্পূর্ণ করবে। ক্লিয়ার? তাহলে এই প্রবলেমটা যদি আমরা সলভ করতে চাই, প্রথমে দেখো মোটরের চাকা এর ব্যাসার্ধ স্মল আর, তাহলে এ যদি একবার পাক খায় কতটা দূরত্ব অতিক্রম করছে? 2 পাই স্মল আর। তাহলে মোটরের চাকার পরিধি, মোটরের চাকার পরিধি 2 পাই আর। ক্লিয়ার? 2 পাই আর, 2 পাই ইন্টু স্মল আর। স্মল আর এর ভ্যালুটা আমি বলেও দিয়েছি, যদি আপাতত আমি এভাবে লিখছি 2 পাই আর। এখন দেখো যদি মোটরের চাকা একটা পাক ঘোরে, তাহলে মোটরের চাকা একটা পাক যখন ঘুরছে তখন কিন্তু ওর সাথে সাথে বেলটাও ওই একই দূরত্ব অতিক্রম করছে, মানে 2 পাই আর দূরত্ব অতিক্রম করছে, তাই তো? এখন বেল্ট 2 পাই আর দূরত্ব অতিক্রম করছে মোটরের চাকা একবার ঘোরার জন্য। এভাবে যদি মোটরের চাকা 63 বার ঘুরে, তাহলে এই বেলটা কতটা পাক কতটা ডিস্টেন্স অতিক্রম করবে? তাহলে 63 বার ঘূর্ণনের ফলে 63 বার ঘূর্ণনের ফলে মোটরের চাকা মোট যে দূরত্ব অতিক্রম করে তা হলো কত হবে? সেটা হচ্ছে 2 পাই আর ইন্টু 63, এত ডিস্টেন্স অতিক্রম করে। ক্লিয়ার? এখন দেখো এই সময় আমাকে দেখতে হবে যে মেশিনের চাকা যার রেডিয়াস ক্যাপিটাল আর, যার ব্যাসার্ধ ক্যাপিটাল আর, সে একবার সম্পূর্ণ পাক খেলে কতটা দূরত্ব অতিক্রম করবে? সে নিজের পরিধিটা অতিক্রম করে। তাহলে মেশিনের চাকার পরিধিটা আমাদের লাগবে। মেশিনের চাকার পরিধি সেটা হচ্ছে 2 ইন্টু পাই ইন্টু ক্যাপিটাল আর, এটা হচ্ছে মেশিনের চাকার পরিধি। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে দেখো, আমি দেখতে পাচ্ছি এখানে ক্যাপিটাল আর এর ভ্যালু 28, স্মল আর এর ভ্যালু 7। ক্যাপিটাল আর এর মানটা বেশি, তার মানে মেশিনের চাকার পরিধিটা কিন্তু বেশি। এখন ঘটনাটা হচ্ছে বেলটা তো এক্সপ্যান্ড করে না, বড় হয় না, লম্বা হয় না, তাই না? তাহলে সেই জন্য কি হয়, যখন মেশিনের চাকা বেলটাকে যতটা ডিস্টেন্স ঘোরাবে, মোটরের চাকা বেলটাকে যতটা ডিস্টেন্স ঘোরাবে, মেশিনের চাকা বেল্টকে ঠিক ততটা ডিস্টেন্সই ঘোরাবে। মানে একটা মোটরের চাকা যখন ঘুরছে ওর সাথে লেগে থাকা বেল্টের অংশটা ঘুরছে, তার মানে বেল্ট যতটা ডিস্টেন্স অতিক্রম করছে, যতটা দূরত্ব অতিক্রম করছে, মেশিনের চাকা ঠিক একই দূরত্ব বেল্ট অতিক্রম করাবে। ক্লিয়ার? দেন আমি লিখতে পারি এখানে, ধরি মেশিনের চাকা ঘুরবে, n পাক ঘুরলো। ক্লিয়ার? এখন আমাদের প্রবলেম ছিল যে মোটরের চাকা যখন 63 বার পাক খাবে তখন মেশিনের চাকা কত পাক সম্পূর্ণ করবে। তাহলে এটা বের করতে পারো তোমরা সহজেই, কারণ দেখো মেশিনের চাকা যে দূরত্ব অতিক্রম করাবে মোটরের চাকা ঠিক একই দূরত্ব অতিক্রম করিয়েছে। তাহলে এখন আমরা লিখতে পারি মেশিনের চাকার n পাক ঘূর্ণনের জন্য অতিক্রান্ত দূরত্ব সেটা কত হবে? সেটা হচ্ছে n ইন্টু 2 পাই ইন্টু ক্যাপিটাল আর। n পাক ঘুরেছে, মেশিনের চাকা n পাক ঘুরেছে, তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করাবে? n ইন্টু 2 পাই আর। এবার দেখো দুক্ষেত্রেই বেল্ট কিন্তু একই দূরত্ব অতিক্রম করবে, তাহলে সেখানে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে n ইন্টু 2 পাই ইন্টু ক্যাপিটাল আর ইকুয়ালস টু 2 পাই ইন্টু স্মল আর ইন্টু 63। ক্লিয়ার? এখানে 2 পাই আর 2 পাই কেটে যাচ্ছে, ঠিক আছে? দেন n ইকুয়ালস টু কত এলো? স্মল আর ইন্টু 63 বাই ক্যাপিটাল আর। এবার আমি যদি ভ্যালুগুলো বসিয়ে দিই তার একটা ভ্যালু পাবে। স্মল আর এর ভ্যালু 7 আছে, তাহলে ধরো 63 পাক আছে,
আমি যদি ক্যাপিটাল আর এর ভ্যালুটা একটা কাজ করি, আমি ক্যাপিটাল আর এর ভ্যালুটা 21 নিচ্ছি, ক্যাপিটাল এর ভ্যালুটা আমি 21 ধরলাম, স্মল আর এর ভ্যালু কত আছে 7 আছে, ক্লিয়ার 63, ক্যাপিটাল আরটা যদি আমি 21 বসাই কত হচ্ছে 21। তার মানে একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে মেশিনের চাকার পরিধি যেহেতু বেশি, তার মানে মেশিনের চাকা কম পাক করবে, মেশিনের চাকা 21 পাক করবে। তাহলে এইভাবে আমরা কিন্তু বৃত্তের কিছু মানে যত যে ধরনের প্রবলেম থাকুক না কেন আমরা সহজেই সলভ করতে পারি। এখন আরেকটা কঠিন অঙ্ক আমি ভাবছি, সেটা হচ্ছে অর্ধবৃত্তের ক্ষেত্রে। অর্ধবৃত্তের ক্ষেত্রে আমি একটা কঠিন প্রবলেম আলোচনা করব। একটা প্রবলেম আমাকে দিয়েছে, প্রবলেমটা ঠিক এরকম যে ধরো একজন বালক সে কি করলো, অর্ধবৃত্তের এক বিন্দু থেকে আর এক বিন্দুতে গেল। একটা মাঠ আছে, ঠিক আছে, মাঠে ধরো এক বিন্দু থেকে অপর বিন্দুতে গেল, অর্ধবৃত্তাকার পথে গেল। অন্যদিকে সে ফিরে এলো ব্যাস বরাবর, ক্লিয়ার। এখন ধরো সাইকেল নিয়ে বালকটি এক বিন্দু থেকে অপর বিন্দুতে গিয়েছিল, ওই সাইকেল একই বেগে আবার ব্যাস বরাবর পূর্ববর্তী বিন্দুতে ফিরে এলো। এখন বলে দেওয়া হয়েছে যে সাইকেলের বেগ এটা বলে দেওয়া হয়েছে 90 মিটার পার মিনিট, 90 মিটার পার মিনিট। এখন বালকটি দেখলো যে সময়ে এই বিন্দু থেকে শুরু করে ও এখানে গিয়েছিল, এই বিন্দু থেকে আবার তার পূর্ববর্তী বিন্দুতে ফিরে আসছে তার থেকে 40 সেকেন্ড সময় কম লেগেছে। তাহলে অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত, এটা আমায় বের করতে দিয়েছে। তাহলে প্রবলেমটা কি, একজন বালক 90 মিটার পার মিনিট এই বেগে সাইকেল চালিয়ে অর্ধবৃত্ত বরাবর এক বিন্দু থেকে অপর বিন্দুতে গেছে, আবার সেই বিন্দু থেকে পূর্ববর্তী বিন্দুতে ফিরে এসেছে। প্রথম ক্ষেত্রে যে সময় লেগেছে তার তুলনায় দ্বিতীয় ক্ষেত্রে সময় 40 সেকেন্ড কম লেগেছে, তাই তো 40 সেকেন্ড কম লেগেছে। এখন আমাদের বের করতে হবে এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে প্রথমে আমি দেখি যে অর্ধবৃত্ত বরাবর যখন গেছে তখন ওর দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে অর্ধবৃত্তাকার পথ দ্বারা, মানে অর্ধবৃত্তাকার পথে অতিক্রান্ত দূরত্ব সেটা কত, সেটা হচ্ছে পাই আর। whereas ব্যাস বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, ব্যাস বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2r, ক্লিয়ার। এখন আমি বের করব, এগুলো কিন্তু মিটার, এটা কিন্তু ধরো মিটার, আমি সব মিটারে ধরে নিয়েছি। কেন, আমি এই ব্যাসার্ধটা আর মিটার ধরেছি, ব্যাসার্ধ ধরে নিয়েছি আমি আর মিটার। তাহলে ব্যাস বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, 2r মিটার, ক্লিয়ার। এখন দেখো তাহলে কত বেগে গেছে, 90 মিটার পার মিনিট বেগে। তাহলে অর্ধবৃত্তাকার পথ বরাবর যেতে, মানে এই রাস্তা বরাবর যেতে কত সময় লেগেছে, অর্ধবৃত্তাকার পথ বরাবর সময় লেগেছে, কত সময় লেগেছে, পাই আর বাই 90 মিনিট। কারণ অতিক্রান্ত দূরত্বকে বেগ দিয়ে ভাগ করলে তবে আমরা সময় পাই। তাহলে এখানে পাই আর বাই 90 মিনিট। whereas ব্যাস বরাবর সময় লেগেছে, কত সময় লেগেছে ব্যাস বরাবর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2r, তাহলে 2r বাই 90। এখন এই সময়ের গ্যাপটা বলছে 40 সেকেন্ড। তাহলে আমি বলতে পারি যে এই সময়, যে এই পাই আর বাই 90 মিনিট আর 2r বাই 90 মিনিট এদের মধ্যে যে সময়ের ব্যবধান সেটা কত, 40 সেকেন্ড। তাহলে আমি লিখতে পারি প্রশ্নানুসারে পাই আর বাই 90 মাইনাস 2r বাই 90। এখন এই দুটো রাশি আমরা মিনিটে প্রকাশ করেছি,
তাহলে এখানে 40 সেকেন্ড সময় একটা গ্যাপ ছিল, 40 সেকেন্ড সময়ের গ্যাপ আছে, তাহলে 40 সেকেন্ড আছে আর একটা মিনিট আছে। আমরা জানবো যে সমস্ত ইকুয়েশনে সবসময় ডান দিক এবং বাঁ দিকে একই ইউনিট বা একই একক থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি সেকেন্ডটাকে মিনিটে কনভার্ট করি, সেকেন্ডকে যদি মিনিটে নিয়ে আসি, আমরা জানি 1 মিনিট মানে 60 সেকেন্ড, তার মানে 1 সেকেন্ড মানে কিন্তু 1/60 মিনিট। দ্যাট মিনস 40 সেকেন্ড মানে হচ্ছে 40/60 মিনিট। এখন এই সমীকরণটা আমরা সমাধান করব। কিভাবে সমাধান করব? আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এই ধরনের অঙ্ক যখনই করব আমি পুরবার করে কোনো ক্যালকুলেশনে যাব না, আমি খুব সহজেই এখানে r/90 কমন নিয়ে নিলাম। r/90 এখানে যদি আমি কমন নিয়ে নিই, পড়ে থাকছে ব্র্যাকেটের মধ্যে পাই -2 equals to 40/60, ক্লিয়ার? দেন r/90 into 22/7 -2 equals to 40/60। r/90 যদি এটা অ্যাড করি 22 minus 14 into 40/60, তাহলে r equals to যেটা দাঁড়াবে r equals to r into এইটা যদি করি আমি 8/7 equals to 90 টা এবারে আমি গুণ করে দিই, তাহলে 40/60 গুণ 90, 0 0 কেটে দিলাম। তাহলে r এর ভ্যালুটা কত আসছে? r equals to 4/6 into 90, আর এই 8/7 ওপারে গেলে উল্টে যাবে, হয়ে যাবে 7/8, ক্লিয়ার? 4 আর 8 কেটলে এখানে হচ্ছে 2, ক্লিয়ার? 6 দিয়ে 90 কে কাটলে এটা হচ্ছে 15, 7 15 135, 7 15 105, তাহলে r এর ভ্যালু হলো 105/2, 105/2, তার মানে হচ্ছে 52.5 সেন্টিমিটার। তাহলে মাঠের ব্যাসার্ধ বেরিয়ে গেল 52.5 মিটার। এভাবে আমরা খুব সহজেই বৃত্তের অঙ্কগুলো করতে পারবো। আমাদের কিছু বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে কোনটা ব্যাস, কোন ব্যাসার্ধ বার করবো, কোনটা ব্যাস বার করবো, কোনটা পরিধি বার করবো, ঠিক আছে? তো আমরা আজকে পরিধি সংক্রান্ত প্রবলেমগুলো শিখলাম। আমরা ক্ষেত্রফলের ক্ষেত্রে জাস্ট একটা সহজ প্রবলেম দেখাবো। একটা সহজ প্রবলেম যদি বলতো যে অর্ধবৃত্তাকার মাঠের ক্ষেত্রফল কত, বা এই অর্ধবৃত্তাকার মাঠে যদি আমি ঘাস বসাতে চাই তাহলে প্রতি বর্গমিটার কত খরচ হবে, তাহলে সেই ধরনের অঙ্ক যখন আমি করব, আমি পরের ভিডিওতে আরো অনেক বৃত্তের অঙ্ক করব। আমি জাস্ট একটা সহজ প্রবলেম দেখাচ্ছি। যদি আমি এই অর্ধবৃত্তাকার পথে বা এই অর্ধবৃত্তাকার মাঠে আমি ক্ষেত্রফল বার করি, আর এর ভ্যালু আমার বেরিয়ে গেছে 52.5, তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত হবে? অর্ধবৃত্তের ক্ষেত্রফল সেটা কত হবে? আমরা জানি যে পাই r²/2 গুণ 1/2 গুণ 52.5 into 52.5, এটা আমি গুণ ক্যালকুলেশন করে আমরা বের করতে পারবো ভ্যালুগুলো। তাহলে আমরা সহজেই একটা কাজ করি, পয়েন্টটা তুলে নিচে 10, পয়েন্ট তুলে নিচে 10, 7 দিয়ে যদি আমি ভাগ করি, 7 7 49 35, তাহলে এই সম্পূর্ণ পার্টটা যদি আমি গুণ করে দিই তাহলে আমরা কিন্তু একটা রেজাল্ট পেয়ে যাবো। এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক থাকলো, তোমরা এই রেজাল্টটা বের করবে। তাহলে এইভাবে আমরা অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের পরিধি এবং বৃত্তের পরিধি আমরা বের করতে পারি। নেক্সট ক্লাসে আমরা বৃত্তের পরিধি, ক্ষেত্রফল সংক্রান্ত আরো অনেক আলোচনা করবো। আজ এইটুকুই থাক। তোমরা অবশ্যই এই বাংলা মাধ্যমে পড়াশোনা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমাদের যে আই বাটন লিঙ্কটা আছে সেখানে তোমরা ক্লিক করে রেখো। আর এখানে আমাদের অন্যান্য সমস্ত বিষয় পড়ানো হচ্ছে, তোমরা অবশ্যই সকল ভিডিওগুলি দেখো। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।